সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস 6-এর কোষে দেখি 18.2-এর অঙ্কগুলো নিয়ে। তো আজকে আমরা বলি কোষে দেখি 18.2 এবং কিছু প্রশ্নের অঙ্ক দিয়ে। তাহলে চলো আগেই আমরা চলে যাব প্রথমে একের দাগের অঙ্কটাতে। তাহলে আমরা প্রথমেই চলে যাব একের দাগের অঙ্কটাতে। একের দাগের অঙ্কে দেখবে বলে দেওয়া আছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তোমরা এই অঙ্কটাতে যে শব্দটা নিচে দাগ দেবে সেই সংখ্যাটা হলো ক্ষুদ্রতম। তাহলে তোমরা ভালো করে এই দুটো নিয়ম একটু লক্ষ্য করবে। দেখো আমরা যে অঙ্কের মধ্যে দেখতে পাবো ক্ষুদ্রতম, দেখো আমরা এক্ষুনি অঙ্কটার নিচে কি পড়লাম, লেখা ছিল ক্ষুদ্রতম, আমি যে জায়গাটা আন্ডারলাইন করলাম। তাহলে অঙ্কের মধ্যে যদি ক্ষুদ্রতম এই শব্দটার উল্লেখ থাকে তাহলে আমরা কি করব আমরা লসাগু। বুঝতে পারলে? আমাদের এই অঙ্কতে আমরা যে শব্দটার নিচে দাগ দিলাম ক্ষুদ্রতম, তাহলে আমরা কি করব লসাগু। যদি বৃহত্তম থাকতো তাহলে আমরা কি করতাম গসাগু। ঠিক আছে, যেহেতু অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম শব্দটি রয়েছে তাহলে আমরা কি করব লসাগু করব। তাহলে দেখো এখানে তিনটে সংখ্যা দেখো কি কি রয়েছে, 12, 16 এবং রয়েছে কত 20 এবং 24। তো এই তিনটি সংখ্যাকে আমরা কি করব লসাগু করব। তাহলে আমরা যদি 2 দিয়ে লসাগু করি কত হবে, 2 6 12, 2 8 16, 2 10 20 এবং 2 12 24। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো কত হবে, 2 3 6, 2 4 12, 2 5 10 এবং 2 6 12। আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3কে তো ভাগ করতে পারবো না, 4কে ভাগ করলে কত হবে 2, 5কে ভাগ করতে পারবো না এবং 6কে আমরা ভাগ করলে কত পাবো 3 হয়েছে। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 2কে আমরা ভাগ করতে পারবো না, যেমন আছে লিখে দেবো, 5কে আমরা ভাগ করতে পারবো না এবং তাহলে আমরা 3 দিয়ে 3কে ভাগ করলে কত পাবো 1। বোঝা গেল? এবারে যদি আমরা এখানে এটাকে লসাগু আকারে এরকমভাবে লিখি তাহলে দেখো কি হবে, আমরা যদি এরকমভাবে লিখি লসাগু, তাহলে লসাগুটা দেখো আমরা কি পাবো। এখানে দেখো 1 2 3টে 2 রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো কি 3টে 2। তাছাড়া দেখো এখানে 3 রয়েছে একটা, তাহলে আমরা এখানে লিখবো 1টা 3। আর এখানে দেখো আবার একটা 2 রয়েছে, আবার আমরা এখানে লিখবো 2। আবার এখানে দেখো রয়েছে 5, তাহলে আমরা এখানে কত লিখবো 5, তাই না? তারপরে দেখো এখানে দেখো 2 2, তাহলে আমরা 2 এর মাথায় কি লিখবো স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানেও দেখো কি রয়েছে, এই একটা 2 আর এই একটা 2, তাহলে আমরা কি লিখবো 2 এর মাথায় কি স্কোয়ার। কিন্তু দেখো 3 কটা রয়েছে, 3 একটাই রয়েছে, তাহলে আমরা একটা 3 যেমন আছে লিখবো এবং 5ও একটাই রয়েছে, যেমন আছে তেমন আমরা লিখবো। এইবারে তোমরা একটু ভালো করে বুঝবে, অঙ্কের মধ্যে একটা শব্দের উল্লেখ রয়েছে। কি সেই শব্দটা হলো পূর্ণবর্গ। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে এই পূর্ণবর্গ শব্দের মানেটা কি। পূর্ণবর্গ শব্দের মানে হলো, ভাবো একটা সংখ্যা রয়েছে 6, তাকে যদি আমরা 6 দিয়েই আবার গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো তাকে আমরা কি বলবো পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারলে? আবার ভাবো আরেকটা রয়েছে, ভাবো এখানে আমি একটা সংখ্যা লিখছি, ভাবো 5, তাহলে 5 রয়েছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কী করে বের করবো, 5-এর সঙ্গে যদি আমরা এই 5কেই আরেকবার গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো তাকে আমরা কি বলবো পূর্ণবর্গ। তাহলে 5 গুণ 5কে আমরা তো এইভাবেও লিখতে পারি যে 2 খানা 5, তার মানে কি 5-এর মাথায় স্কোয়ার, তাই তো? তাহলে যে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো এই পুরো গুণফলটা পূর্ণবর্গ হবে কি হবে না আমরা কি করে বুঝবো। আবারও বলছি, এই পুরো গুণফলটা পূর্ণবর্গ হবে কি হবে না আমরা কি করে বুঝবো। দেখো এখানে 2 এর মাথায় স্কোয়ার আছে, তার মানেই পূর্ণবর্গ। এখানেও 2 এর মাথায় স্কোয়ার আছে, তাহলেই পূর্ণবর্গ। কিন্তু তোমরা দেখো ভালো করে, এই 3-এর মাথায় আর 5-এর মাথায় কিন্তু স্কোয়ার নেই। তাহলে সংখ্যার মাথায় স্কোয়ার যদি না থাকে তাহলে আমরা বলবো কি সেটা পূর্ণবর্গ নয়। তাহলে এই পুরো সংখ্যামালাটাকে মানে পুরো গুণফলটাকে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, আমাদেরকে 3-এর মাথায় একটা স্কোয়ার আনতে হবে, আর কি করতে হবে 5-এর মাথায় কি একটা স্কোয়ার আনতে হবে। তাহলে শুধু তো এরকম স্কোয়ার বসানো যাবে না, তাই না? তাহলে এখানে যদি আর একটা 3 থাকতো, ভালো করে বুঝবে, এখানে যদি আর একটা 3 থাকতো আর যদি এখানে আর একটা 5 থাকতো তাহলেই কি হয়ে যেত, দেখো 3 আর 3 মানে কি 3-এর স্কোয়ার হয়ে যেত, আর এই 5 আর 5 মানে কি 5-এর স্কোয়ার হয়ে যেত, তাই না? তাহলে আমাদের এই জিনিসটাকে, এই লসাগুটাকে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, একটা 3 আনতে হবে
আরেকটা কি 5 আনতে হবে। তাহলে কি হয়ে যাবে, দুটো 3 মানে 3-এর মাথায় স্কোয়ার, আর দুটো 5 মানে কি 5-এর মাথায় স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, 3 আর 5 দিয়ে এই লসাগুটাকে গুণ করতে হবে। করলেই কি দুটো 3 আর দুটো 5 হয়ে যাবে, মানে কি পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমরা এখানে আগে একটু উত্তরটাকে লিখবো যে অতএব কি কি আনতে হবে। তাহলে এখানে একটা আমাদেরকে 3 আনতে হবে, তাই তো। তাহলে আমরা লিখবো কি 3 আনতে হবে, আর কি গুণ 5। দেখো এখানে 5 রয়েছে, তাহলে দেখো 3 গুণ 5 অর্থাৎ 15 দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি পাওয়া যাবে। ক্ষুদ্রতম আমরা কি লিখব, পূর্ণবর্গ সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে দেখো কি কি দিয়ে গুণ করতে হচ্ছে, 3 আর 5 দিয়ে মানে 15 দিয়ে গুণ করলে কি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমরা কি লিখব, যে পাওয়া যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে 3 আর 5কে আনতে হবে। তাহলেই কি হয়ে যাচ্ছে, তোমরা এবার ভালো করে দেখো তো। দেখো 2-এর এবারে কি স্কোয়ার যেমন আছে আমরা লিখলাম, এখানে 2-এর স্কোয়ার আছে যেমন আছে লিখলাম, তাহলে 3 তো ছিলই, তাছাড়া আমাকে আরেকটা কি 3 গুণ করতে হলো, যাতে 3-এর মাথায় এই দেখো স্কোয়ারটা হয়, তাহলেই তো পূর্ণবর্গ হবে, তাই না? আবার দেখো 5 যেমন ছিল তাছাড়াও আমাকে একটা 5 আনতে হয়েছে, তার কারণ কি, যাতে 5-এর মাথায় কি স্কোয়ারটা হয়। তাহলে সবাইয়ের মাথায় স্কোয়ার হলে তবেই আমরা বলবো কি সংখ্যাটা পূর্ণবর্গ হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা গুণ করি। দেখো 2-এর স্কোয়ার মানে কি, দেখো 2-এর মাথায় 2 মানে দুটো 2, তাই না? তাহলে 2 দুগুণে কত হবে, 4। আবার দেখো এখানে 2-এর মাথায় স্কোয়ার মানে কি 2 গুণ 2, তার মানে কত হচ্ছে 4। আবার দেখো 3-এর মাথায় স্কোয়ার মানে কি, 3-এর মাথায় স্কোয়ার মানে দেখো 3-এর মাথায় 2 মানে কি দুবার এরকম 3কে গুণ করব, তাহলে কত হচ্ছে 3 3কে 9, তাহলে আমরা কি লিখবো 9। আবার দেখো 5-এর মাথায় স্কোয়ার মানে কি 5কে আমরা এরকম দুবার লিখে গুণ করব, তাহলে কত হচ্ছে 25, তাই না? তাহলে দেখো আমাদের ঠিক উত্তরটা কি হচ্ছে, দেখো 4 গুণ 25 মানে কত হয় 100। 100-র সঙ্গে আমরা 4 9 36কে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাবো, 3600। তাহলে আমরা কিন্তু একটা উত্তর পেয়েই গেলাম। তাহলে আমাদের কাছে জানতে চাইছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো কত, 3600, যাকে 12 দিয়ে 16 দিয়ে 20 দিয়ে 24 দিয়ে এই 4টে সংখ্যা দিয়েই ভাগ করা যায়। তাহলে চলো আমরা একটু উত্তরটাকে লিখে নিই। তাহলে আমরা উত্তরটাকে লিখব যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমরা কত পেলাম, দেখো কত পেলাম আমরা, দেখো 3600। এই সংখ্যাটাকে কি এই 4টে সংখ্যা দিয়েই ভাগ করা যায়। এবারে আমরা চলে আসবো 2-এর দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কটাতে আমাদেরকে বলে দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার গুণফল কত 98। তো আমরা এখানে এরকমভাবে লিখতে পারি যে বড় সংখ্যা, আমরা এখানে কি লিখতে পারি যে বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা। বড় সংখ্যা গুণ কি লিখলাম আমরা, ছোট সংখ্যা। তাহলে এই যে বড় সংখ্যা ছোট সংখ্যা দুটো সংখ্যার গুণফল কত বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে 98। ঠিক আছে, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার গুণফল কত বলে দেওয়া আছে 98। এইবারে তোমরা বইয়ের যে জায়গাটায় ভালো করে লক্ষ্য করবে এবং দাগ দেবে সেই জায়গাটা হলো বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ। তাহলে দেখবে দেওয়া রয়েছে বইয়ে বড় সংখ্যাটা ছোট সংখ্যার 2 গুণ, অর্থাৎ আমরা এরকমভাবে লিখতে পারি বড় সংখ্যা, দেখো ভালো করে দেখো, বড় সংখ্যা কি বলে দিয়েছে ছোট সংখ্যার 2 গুণ, মানে ছোট সংখ্যার, বড় সংখ্যাটা কি বলে দিয়েছে ছোট সংখ্যার কি বলে দিয়েছে 2 গুণ। তাহলে আমরা কি লিখলাম, বড় সংখ্যাটা ছোট সংখ্যার 2 গুণ। তাহলে আমরা এরকমভাবে লিখলাম গুণ। এবার এই অংশটা যা আছে আমরা লিখে দিই যে ছোট সংখ্যা। তাহলে এই অংশটা যদি আমরা লিখি তাহলে কি হবে, এখানে লিখবো আমরা ছোট সংখ্যা। বুঝতে পারলে? তারপরে আমরা 98কে যেমন আছে তেমন লিখছি। এবারে দেখো ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা, তাহলে কি হবে, ভাবো কোনো জায়গায় যদি থাকে 3 গুণ
3। তাহলে আমরা সেই জায়গাটাতে কি লিখতে পারি, লিখতে পারি যেহেতু দুটো 3 তাহলে আমরা 3-এর মাথায় 2 মানে কি 3-এর স্কোয়ার। তাহলে ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা মানে আমরা কি লিখতে পারি, লিখতে পারি ছোট সংখ্যা তার কি লিখবো আমরা স্কোয়ার। তাহলে দুটো 3 গুণ করলে যদি 3-এর মাথায় হয় 2 তাহলে দুটো ছোট সংখ্যা গুণ করলে আমরা কি লিখবো ছোট সংখ্যার মাথায় 2। আর এই 2টা যেমন আছে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, সমান সমান 98। এইবারে দেখো আবার আমরা কি লিখবো, আবার আমরা এরকমভাবে লিখবো ছোট সংখ্যা, দেখো আমরা কি লিখবো ছোট সংখ্যা তার যেরকম স্কোয়ার আছে দেখো এই 2টা গুণ রয়েছে, তাহলে 2 গুণটাকে আমরা যদি সমান চিহ্নের এই যে সমান চিহ্নটা রয়েছে তার যদি এই দিকে আনি তাহলে উল্টে যাবে, মানে 2টা গুণ আছে এদিকে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, মানে 98 তো এদিকে কি রয়েছে গুণ, এদিকে চলে আসলে কি হয়ে যাবে ভাগ। তাহলে দেখি কি হচ্ছে এখানে, আবার আমরা এখানে কি লিখবো ছোট সংখ্যা এবং তার যেরকম স্কোয়ার আছে আমরা লিখবো। তাহলে দেখো 98কে 2 দিয়ে আমরা ভাগ করলে কত পাবো, দেখো 98কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 4 8 1 18 2 9 কত হচ্ছে 18। তাহলে দেখো আমাদের উত্তরটা কত পাচ্ছি 49। তাহলে আমরা এখানে কি লিখবো 49, বুঝতে পারলে। এইবারে এখানে ছোট সংখ্যার স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটাকে যদি আমরা এই যে সমান চিহ্নটা রয়েছে তার এই দিকে আনি তাহলে কি হয়ে যাবে বলো তো, হয়ে যাবে বর্গমূল। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কেবলমাত্র লিখবো কি এবারে ছোট সংখ্যা। দেখো এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখবে, দেখো এই যে স্কোয়ার এটা সমান চিহ্নের এদিকে চলে আসলে কি করব আমরা রুট করব, মানে বর্গমূল করব। ঠিক আছে, তাহলে চলো 49-এর আমরা যদি বর্গমূল করি তো আমরা জানো 49কে আমরা কি দিয়ে ভাগ করি 7 দিয়ে, করলে কত হবে 7 7 49। তাহলে আমরা কি লিখতে পারি 49কে ভাগ করে 7 গুণ 7, অর্থাৎ আমরা কি লিখবো যে 7-এর দেখো 2খানা 7 মানে আমরা কি লিখতে পারি 7-এর মাথায় কি স্কোয়ার। এবারে তোমরা আগেই জেনেছো 18.1-এ যে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার আর রুট দুটোই থাকলে আমরা কি করি, কোনো সংখ্যার মাথায় পাবো রুটও রয়েছে আবার এই স্কোয়ারও রয়েছে, থাকলে আমরা কি করি দুজনকেই আমরা তুলে দিয়ে কেবলমাত্র কাকে লিখি 7কে আমরা লিখি, বুঝতে পারলে। তাহলে দেখো ছোট সংখ্যা সমান সমান আমরা কত পেলাম, এই দেখো ছোট সংখ্যা সমান সমান আমরা কত পেলাম 7। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে সংখ্যা দুটো কি কি। তাহলে দেখো আমরা উত্তরটা লিখব, তাহলে আমরা দেখো উত্তরটা লিখব, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ছোট সংখ্যা, দেখি ছোট সংখ্যাটা আমরা কত পেলাম। দেখো ছোট সংখ্যাটা আমরা এক্ষুনি কত পেলাম, দেখো ছোট সংখ্যা আমরা পেয়েছি কত 7। তাহলে আমরা ছোট সংখ্যাটা কি লিখব 7, বুঝতে পারলে, দাঁড়িয়ে দিলাম। এরপরে কি জানতে চেয়েছে বড় সংখ্যা, কি জানতে চেয়েছে বড় সংখ্যা। তাহলে দেখো বড় সংখ্যার নিচে আমরা কি লিখেছিলাম, দেখো বড় সংখ্যার নিচে আমরা লিখেছিলাম ছোট সংখ্যার দ্বিগুণ, ছোট সংখ্যার কি দ্বিগুণ। তাহলে আমরা এখানে এবারে লিখব বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কি হবে, বড় সংখ্যা মানে কি, বড় সংখ্যা মানে কি, এই দেখো বড় সংখ্যা মানে হলো তোমরা ভালো করে লক্ষ্য করো আমি তীর দিয়ে দিলাম ছোট সংখ্যা গুণ 2। তাহলে ছোট সংখ্যাটা কত, এই দেখো ছোট সংখ্যা এক্ষুনি আমরা কত বের করলাম 7, 7 গুণ কত 2 অর্থাৎ 14, বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল কি আমাদের উত্তর, বড় সংখ্যাটা 14 আর ছোট সংখ্যাটা কত 7, হয়ে গেল অঙ্ক শেষ। এবারে আমরা চলে আসব 3-এর দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটা করবার জন্য আমাদেরকে আরেকবার জেনে নিতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা মানে ভাবো কোনো একটি সংখ্যা পাবো 7, এই সংখ্যাটাকে যদি আমরা আবার এই সংখ্যাটা দিয়েই গুণ করি, এই সংখ্যাটাকে আমরা যদি আবার এই সংখ্যাটা দিয়েই গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো, এই যে সংখ্যাটা পেলাম এটাকে আমরা কি বলি পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারলে। আবার ভাবো 6, এই সংখ্যাটাকে যদি আমরা আবার এই সংখ্যাটা দিয়েই গুণ করি, করলে আমরা যে সংখ্যাটা পাবো তাকে আমরা কি বলবো এই সংখ্যাটাকে আমরা বলবো কি পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারলে। এইবারে এখানে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে একটা সংখ্যা রয়েছে 17 এবং জানতে চেয়েছে 17-র সাথে কত গুণ করলে আমরা 17-র কি পাবো, 17-র সঙ্গে কত গুণ করলে আমরা 17-র পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে 17-র সঙ্গে আমরা কত গুণ করবো, 17-র সঙ্গে আমরা যদি 17ই গুণ করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পেয়ে যাবো কত 17 গুণ 17 অর্থাৎ 289। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 289 এই সংখ্যাটার
একটা উৎপাদক কী হবে 17, আর একটা উৎপাদকও কী হবে 17। তাহলে এই দুটো 17 গুণ করে তবেই তো আমরা কত পাবো, পূর্ণ 289, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে আমরা লিখব 289 সংখ্যাটির 289 এই পূর্ণবর্গ সংখ্যাটির একটি উৎপাদক তাহলে উৎপাদকটা কত, উৎপাদকটা হলো 17, তাই তো। তাহলে এই যে 17 তার সঙ্গে আমরা যদি 17কেই গুণ করি তাহলে আমরা কত পাবো, পূর্ণবর্গ সংখ্যাটা 289। তাহলে 289 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা যার একটা উৎপাদক হলো 17, আরেকটা উৎপাদক হলো 17। তাহলে এটাই আমাদের জানতে চেয়েছিল যে সংখ্যাটা কত, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সেটা হলো 289। তাহলে এইটা হলো কি আমাদের, এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে অঙ্ক শেষ এটা। তাহলে এবারে আমরা চলে আসবো 4 দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা দেখি। আমাদের এই অঙ্কতে 4 দাগের অঙ্কতে তোমরা ক্ষুদ্রতম এই সংখ্যাটার নিচে একটু আন্ডারলাইন করবে। তাহলে দেখো আমরা লসাগু করবো, তাহলে কার কার লসাগু করবো, 10, 15, 20 এবং 30 এই 4টে সংখ্যার আমরা কি করব, লসাগু করব। তার কারণ আমরা ক্ষুদ্রতম দেখতে পেয়েছি শব্দটা। তাহলে আমরা যদি 5 দিয়ে করি তাহলে কত হবে, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20 এবং 5 6 30। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 1কে 2, 3কে তো আমরা ভাগ করতে পারবো না, বসে যাবে। তারপরে হবে 2 দুগুণে 4, 2 3 6। এরপরে আমরা কি দিয়ে লসাগু করব 3 দিয়ে। তাহলে 1 হবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 2কে ভাগ করা যাবে না এবং 3কে ভাগ করলে কত পাচ্ছি আমরা 1। তাহলে দেখো আমাদের এখানে লসাগুটা কত হচ্ছে, আমরা যদি এরকমভাবে লিখি যে লসাগু বলে আমরা লিখি, তাহলে লসাগুটা কত হচ্ছে দেখো তো। দেখো এখানে হচ্ছে 2 5 3, আমরা এরকমভাবে লিখবো 2 গুণ 5 গুণ কত 3। আবার দেখো এখানে কত রয়েছে, 2 রয়েছে। তাহলে এখানে দেখো এই একটা 2, এই একটা 2, তাহলে আমরা কি লিখতে পারি, 2 এর মাথায় স্কোয়ার। আবার দেখো 5 একটাই রয়েছে, তাহলে আমরা একটাই 5 লিখবো, একটাই 3 রয়েছে, তাহলে আমরা একটাই 3 লিখবো। তাহলে দেখো আমরা এই যে পুরো গুণটা পেয়েছি একটা সংখ্যামালা রূপে, তাহলে এইটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। তার কারণ কি, পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি হতে হবে, যে কোনো একটা সংখ্যা ভাবো 6, এটা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি হতে হবে, এর সঙ্গে একটা 6কে গুণ করতে হবে, অর্থাৎ 6-এর মাথায় 2, দুটো 6 মানে কি, 6-এর মাথায় 2 মানে স্কোয়ার। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি করতে হবে, এই 5-এর মাথায় একটা 2 বসতে হবে, আবার এই 3-এর মাথায় একটা 2 বসতে হবে। তাহলে 5-এর মাথায় 2 বসতে গেলে কি করতে হবে, এখানে নিশ্চয়ই আরেকটা কি 5কে লিখতে হবে। তাহলেই তো 5 আর 5 মিলে কি হবে, 5-এর মাথায় 2। আবার 3-এর মাথায় 2 বসাতে গেলে কি করতে হবে, 3-এর মাথায় 2 বসাতে গেলে এখানে আরেকটা 3 গুণ করতে হবে। তাহলেই দেখো এই 3 আর এই 3 গুণ হলে দুটো 3, তার মানে কি 3-এর মাথায় 2। তাহলে দেখো আমরা বলতে পারি যে কি গুণ করতে হচ্ছে, 5কে আর 3কে, তাই না। তাহলে আমরা আগে একটা উত্তর লিখি যে 5কে আর 3কে তো গুণ করতে হচ্ছে, তাহলে আমরা লিখব 5 গুণ 3, অর্থাৎ 15 গুণ করলে কি হবে, সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ হবে। এটা আমরা বলতে পারি পূর্ণবর্গ হবে। তাহলে দেখো তোমরা ভালো করে আবার লক্ষ্য করবে অঙ্কের মধ্যে। তাহলে দেখো এখানে আমরা 2-এর মাথায় কি লিখবো, স্কোয়ার। 5 একটা ছিল, আমরা আরেকটা এখানে 5 আনলাম, তার কারণ কি, পূর্ণবর্গ হওয়ার জন্য, মাথায় স্কোয়ার আনার জন্য, তাই না। আবার দেখো এখানে একটা 3 ছিল, তবু আমরা এখানে একটা 3 আনলাম, তার কারণ কি, 3-এর মাথায় 2 লেখার জন্য, মানে পূর্ণবর্গ হওয়ার জন্য, তাই না। তাহলে দেখো পূর্ণবর্গ সংখ্যাটা কী হবে, দেখো 2-এর স্কোয়ার মানে কি 2 গুণ 2, তার মানে কত হবে 4। তারপরে দেখো কি রয়েছে, 5-এর স্কোয়ার মানে কি 5 গুণ 5, অর্থাৎ কত হবে 25। আবার দেখো 3-এর স্কোয়ার মানে কি, তোমরা জানোই 3-এর স্কোয়ার মানে 3 গুণ 3, অর্থাৎ 9। তাহলে দেখো তো গুণ করে কত হচ্ছে, দেখো 4 আর 25-এ 100, 100-র সঙ্গে 9 গুণ করলে আমরা পাচ্ছি কি 900। বুঝতে পারলে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত পেলাম আমরা, 900। তাহলে আমরা এখানে লিখব কি, উত্তরে
ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমরা কত পেলাম আমরা 900। এইখানে যেটা আমরা পেয়েছি। এরপরেও দেখবে আরেকটা উত্তর জানতে চেয়েছে। কি সেই উত্তরটা দেখো জানতে চেয়েছে, দ্বিতীয় লাইনে বলে দিয়েছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি। তাহলে আমরা যে উত্তরটা পেলাম 900, এই পূর্ণবর্গ সংখ্যাটা, এই সংখ্যাটাকে 10, 15, 20 এবং 30 এই চারটে সংখ্যা দিয়েই কি ভাগ করা যায়। এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা কি হবে, যাকে আমরা ঠিক একইভাবে 10, 15 এবং 20 এবং 30 দিয়ে ভাগ করতে পারি। এরকম পরের সংখ্যাটা কি, 900-র পরের সংখ্যাটা, যাকে আমরা এই চারটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা বের করবার জন্য আমরা দেখো কি লিখবো পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে দেখো আমরা কি করে বের করবো, দেখো খুব ভালো করে তোমরা একটু লক্ষ্য করবে। দেখো আমাদের এখানে উত্তরটা আমরা কত পেয়েছি 900। তার সাথে আমরা কি করব, একদম প্রথম সংখ্যা কি হয়, প্রথম সংখ্যা হয় 1। তো শুধু 1কে তো গুণ করলে হবে না, পূর্ণবর্গ করতে হবে। পূর্ণবর্গ মানে কি, 1-এর মাথায় স্কোয়ার দিতে হবে। তাহলে 1-এর স্কোয়ার কত হবে, দেখো 1-এর স্কোয়ার হলো 1 গুণ 1 অর্থাৎ 1। তাহলে 900-র সঙ্গে আমরা 1-এর স্কোয়ার মানে কত, 1কে যদি গুণ করি তাহলে কি হবে, 900 1-কে 900। তাহলে তো হচ্ছে না, 900ই তো সেই আসছে। আমাদেরকে জানতে চাইছে 900-র পরের পূর্ণবর্গ সংখ্যাটা কি। তাহলে আমরা তো 900-র পরেরটা বের করতে পারলাম না, সেই 900ই তো বের করলাম। তাহলে আমরা না 1 দিয়ে গুণ করব না, আমরা কত দিয়ে গুণ করবো বলো তো এবারে, আমরা এবারে 2 দিয়ে গুণ করে দেখি। যেমন 900 1 দিয়ে গুণ করে হলো না, তাহলে আমরা এবার 2 নেব, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না। পূর্ণবর্গ মানে কি, মাথায় আবার একটা 2 নিতে হবে। তাহলে দেখো আমরা লিখবো কত 900, তাহলে 2-এর স্কোয়ার কত এক্ষুনি আমরা করেছিলাম, 2 গুণ 2 অর্থাৎ কত 4। তাহলে আমরা এখানে কত লিখবো 4। তাহলে 900 গুণ 4 অর্থাৎ 3600। তাহলে এটাই হলো কি 900-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, যাকে আমরা 10, 15, 20, 30 এইগুলো দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমাদের এটা কি অ্যান্সার বেরিয়ে গেল, তাই না।